আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। বাংলা নববর্ষ উদযাপনের অংশ হিসেবে চট্টগ্রামে ব্যতিক্রমী আয়োজন করেছে জেলা প্রশাসন। সার্কিট হাউস সংলগ্ন কাজীর দেউরি মোড় থেকে লাভ লেন হয়ে ডিসি হিল সড়ক পর্যন্ত 1.5 কিলোমিটার জুড়ে আঁকা হয়েছে বর্ণিল আলপনা। রোববার রাতে শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে এই আলপনা অঙ্কনের কাজ শুরু হয়। উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক, যেখানে ফুটে উঠছে বাংলার ঐতিহ্য, সংস্কৃতি আর উৎসবের আবহ। রঙের তুলিতে এখানে ধরা পড়ছে বাংলার চিরচেনা প্রতীক। প্রতিটি আঁচড়ে ফুটে উঠছে হাজার বছরের বাঙালি সংস্কৃতির গল্প। দেড় কিলোমিটার জায়গা জুড়ে আমরা অনেক বড় জায়গা জুড়ে কাজ করছি, খুব ভালো লাগছে। আমাদের চট্টগ্রাম শহরকে নিজের মনের মতো করে সাজানোর জন্য আলপনা আঁকার উদ্যোগটা নিয়েছি। এইবার আমাদের এই 1.5 কিলোমিটার রাস্তার যে আলপনা, সেই আলপনাতে আমাদের চারুকলার শিল্পীরা, আমাদের শিল্পকলার শিল্পী এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা এবং শিশু একাডেমি তারা কিন্তু সকলেই তারা অক্লান্ত পরিশ্রম করে এই কাজ শুরু করেছে এবং তাদের যে আগ্রহ আমি দেখেছি, আসলে আমরা যে আসলে এই সমাজটাকে রাঙাতে চাই নানা রঙে, তারই একটি প্রতিফলন। এদিকে আগামী 14 এপ্রিল পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে টাঙ্গাইল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি প্রধানমন্ত্রী হিসেবে ঢাকার বাইরে দ্বিতীয় সফর তাঁর। এই সফরকে ঘিরে জেলা জুড়ে বিরাজ করছে সাজ রব। এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে 4 স্তরে নিরাপত্তা ব্যবস্থার কথা জানায় পুলিশ। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন নাদিরা সুলতানা। প্রধানমন্ত্রীর টাঙ্গাইল সফর ঘিরে জেলা জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। সফরের শুরুতে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। পরে টাঙ্গাইল স্টেডিয়ামে কৃষক কার্ড বিতরণের মধ্য দিয়ে দেশব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করবেন। এরপর কৃষক সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। এই সফর ঘিরে স্টেডিয়াম মাঠে চলছে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ, মেরামত করা হচ্ছে শহরের রাস্তাঘাট। ব্যাপক উৎসাহ ছড়িয়ে পড়েছে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে। কৃষক কার্ড উদ্বোধনটা উনি টাঙ্গাইল থেকে করবেন, এই জন্য আমরা টাঙ্গাইলবাসী গর্বিত। টাঙ্গাইলের মানুষ অত্যন্ত আনন্দিত এই সফরকে ঘিরে। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা সকলেই সামনে থেকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। টাঙ্গাইলের জনগণ সকলেই উৎফুল্ল চিত্তে অপেক্ষা করছে। এদিকে ভেন্যু পরিদর্শন সহ সমন্বয় সভা করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ঐতিহ্যবাহী টাঙ্গাইল, এই টাঙ্গাইল থেকেই কৃষিকাজ উদ্বোধন হবে। এটা আমাদের অত্যন্ত গর্বের বিষয়। টাঙ্গাইলের মানুষ অত্যন্ত আনন্দের সাথে এই প্রোগ্রামটি গ্রহণ করেছে। তারা অনেক বেশি তাদের উৎসাহ উদ্দীপনা রয়েছে মাননীয় প্রধানমন্ত্রীকে কিভাবে বরণ করবেন। আর নির্ধারিত ভেন্যুতে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থার কথা জানায় পুলিশ। প্রধানমন্ত্রী মহোদয় আসা উপলক্ষে সকল ভেন্যুকে কেন্দ্র করে কিন্তু আমাদের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণের উদ্বোধন কার্যক্রমে খুশি জেলাবাসী। নাদিরা সুলতানা, আরটিভি। এ বিষয়ে আরও জানাতে জেলার শহীদ মারুফ স্টেডিয়াম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, প্রধানমন্ত্রী হিসেবে ঢাকার বাইরে তারেক রহমানের এটি দ্বিতীয় সফর। এই উপলক্ষে সমাবেশ স্থলের প্রস্তুতি কেমন দেখছেন এবং নেতাকর্মী সহ সাধারণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন? জি তানি, ধন্যবাদ আপনাকে। যেহেতু প্রধানমন্ত্রী আসবেন, সেহেতু দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের মাঝে কিন্তু এক প্রকার ঈদের আমেজ বিরাজ করছে। শ্বাসরব, উৎসাহ, উদ্দীপনা যেটি বলা চলে সবকিছু কিন্তু টাঙ্গাইলে দেখা যাচ্ছে। ইতিমধ্যেই আমি সকাল থেকেই রয়েছে এই শহীদ মারুফ স্টেডিয়ামে। এখানে 4 স্তরের নিরাপত্তার যে বাহিনীর সদস্য, এসএসএফ রয়েছেন, সেনাবাহিনী রয়েছে, পুলিশ সদস্য রয়েছে, র্যাব সদস্যরা রয়েছে এবং তাদের সাথে যে ডগ স্কোয়াড, সেই ডগ স্কোয়াড নিয়ে কিন্তু তারা প্রস্তুতির সর্বশেষ যে প্রস্তুতি তারা কিন্তু সেটি গ্রহণ করছেন। আমি যদি একটু দেখাতে চাই যে সর্বশেষ যে প্রস্তুতির অংশ হিসেবে এখানে যে সাজসজ্জা বা মঞ্চ সহ যে অন্যান্য যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম কিন্তু শেষ পর্যায়ে রয়েছে এবং দলীয় যে নেতাকর্মী যারা রয়েছেন
তারা যেটি বলছেন যে আসলে তাদের যেহেতু প্রধানমন্ত্রী আসবেন, দলীয় যাত্রাকর্মীদের মধ্যে এক ধরনের কিন্তু যে উৎসাহ তা কিন্তু দেখতে পাচ্ছেন। আমি সকাল থেকে এখানে যতটুকু দেখেছি যে আসলে এখানে ডাক্তার তার ও টেলিযোগাযোগ মন্ত্রী এসেছিলেন, কৃষি মন্ত্রী ছিলেন, প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী ছিলেন এবং ক্রীড়া প্রতিমন্ত্রী। তারা কিন্তু এই যে ঘটনা যে সমাবেশস্থল সেখানে কিন্তু তারা পরিদর্শন করেছেন এবং দেখেছেন সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নিচ্ছেন, কিভাবে এই সমাবেশস্থল যে পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছে কৃষক কার্ড বিতরণের, সেটি সার্বিক প্রস্তুতি কিন্তু তারা খোঁজ খবর নিচ্ছেন। সকালে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারও কিন্তু এখানে এসেছিলেন এবং তারা কিন্তু নিয়মিত এখানে নজরদারি রেখেছেন। এবং যেটি বলা হচ্ছে যে আসলে প্রথমে আগামীকাল যেটি সকালেই প্রধানমন্ত্রী তারেক রহমান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন এবং মাজার জিয়ারত শেষে এই যে টাঙ্গাইলের যে শহীদ মারুফ স্টেডিয়াম রয়েছে সেই স্টেডিয়ামে এসে কৃষক কার্ড যেটি সেটি বিতরণের উদ্বোধন করবেন। পরবর্তীতে পৌরসভার এলাকায় যে পৌর উদ্যান রয়েছে সেই পৌর উদ্যানে যে কৃষি মেলা রয়েছে সেই কৃষি মেলার তিনি কিন্তু উদ্বোধন করবেন এবং কৃষি মেলা ঘুরে বা স্টল ঘুরে দেখবেন এবং কৃষকরা তাদের যে উৎপাদিত পণ্য সেই পণ্যগুলো কিন্তু সেখানে তুলবেন সেই স্টলগুলোতে। এবং মোট কথা বলা চলে যে সর্বশেষ যে প্রস্তুতি বলা চলে এবং সেই প্রস্তুতি কিন্তু শেষ পর্যায়ে রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তৎপর রয়েছেন এবং নেতাকর্মীরা সেই টাঙ্গাইলের গোড়াই থেকে এবং স্টেডিয়াম পর্যন্ত তারা দুই সারিবদ্ধভাবে অবস্থান করবেন এবং তাদের প্রিয় প্রধানমন্ত্রীকে, প্রিয় নেতাকে অভিনন্দন জানাবেন। এতটুকু ছিল টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়াম থেকে। তানি, ধন্যবাদ আপনাকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা বেনেডিক্টে সিলব্রেড ফাসমার। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়ন, ডিজিটাল অবকাঠামো নির্মাণ এবং টেলিনর গ্রুপের বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতের বিকাশে টেলিনরের ভূমিকার প্রশংসা করেন। সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং টেলিনর গ্রুপের প্রতিনিধি দলের সঙ্গে সদস্যরা উপস্থিত ছিলেন। কাল পহেলা বৈশাখ। বাংলা বর্ষকে বরণ করে নিতে রমনা বটমূলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বাংলা নববর্ষ উদযাপন ঘিরে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক আহসান হাবিব পলাশ। সকালে রমনা বটমূল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন সর্দার রাজীব। রাত পোহালেই পহেলা বৈশাখ। প্রতি বছরের মতো এবারও প্রথম প্রহরে রমনার বটমূল আবারও জেগে উঠবে সুরের নবজাগরণে। সুর, বাণী আর ছন্দে ছায়ানটের প্রভাতী আয়োজনে বরণ করে নেবেন আরও একটি নতুন সূর্য। বাঙালিদের প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর রমনা বটমূলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সকালে আয়োজনের সার্বিক প্রস্তুতি তদারকি করেন র্যাব মহাপরিচালক মোহাম্মদ আহসান হাবিব পলাশ। পরিদর্শন শেষে র্যাব মহাপরিচালক বলেন, বৈশাখী শোভাযাত্রা সহ সার্বিক নিরাপত্তা জোরদারে শাহবাগ, টিএসসি, হাতিরঝিল ও মানিক মিয়া এভিনিউ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। যে কোনো ধরনের নাশকতা এবং হামলার মোকাবেলায় র্যাব স্পেশাল কমান্ডো ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। ব্যাটালিয়নসমূহ নিজ নিজ কন্ট্রোল রুমের মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে দায়িত্ব পালন করছে। এছাড়া র্যাব সদর দপ্তরে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে এবং সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব সদস্যরা সাদা পোশাক ও ইউনিফর্মের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড সহ সার্বক্ষণিক প্রস্তুতি রয়েছে। গোয়েন্দা তথ্য, সাইবার মনিটরিং সহ অন্যান্য তথ্য বিশ্লেষণপূর্বক বাংলা নববর্ষকে কেন্দ্র করে নাশকতার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। এদিকে নববর্ষ বরণ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে ব্যাপক প্রস্তুতি। এটা বাঙালির একটা ঐতিহ্য, শিকড়ের গল্প, আর শিকড়ের গল্পগুলি ধারণ করার জন্য উৎসবমুখর যে বিষয়গুলি থাকে বাংলাদেশের কালচার সম্বন্ধে, সেটা আমার খুব প্রেরণা যোগায় এবং উৎসাহ যোগায়। একদম শেষ মুহূর্তে এখন হচ্ছে যে ফাইনাল পেপার পেস্টিংটা সেটা শুরু হয়েছে, এই রংটাই যাবে ফাইনাল একদম, যেটা আর ভালোই লাগছে কাজ করতে। কালকে শোভাযাত্রা হবে, তো 15 দিনের পরিশ্রমের আউটকামটা আমরা কালকে দেখতে পারবো। এটা অবশ্যই সুন্দর একটা অনুভূতি।
সর্দার রাজীব, আর টিভি, ঢাকা। আগামী সপ্তাহ থেকে বাংলাদেশিদের জন্য ব্যবসায়ী ও মেডিকেল ভিসা চালুর বিষয়ে সম্মতি জানিয়েছে ভারত। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এই কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি জানান, পররাষ্ট্রমন্ত্রী ও তার সাম্প্রতিক ভারত সফরে সংশ্লিষ্টদের সাথে বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে। শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, তাদের ভারত সফরের মধ্য দিয়ে দুদেশের মধ্যকার ইতিবাচক সম্পর্কের শুরু হয়েছে। দুদেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে সফরে আলোচনা হয়েছে বলে জানান উপদেষ্টা। এছাড়া ভারত থেকে পাইপলাইনে তেল আমদানির চলমান বিষয়েও আলোচনা হয় সফরে। ইন দি কামিং উইকস আমরা যেটা গুরুত্ব দিছি যে মেডিকেল ভিসাগুলা ওপেন আপ করে দিতে প্লিজ সুন, তো ওনারা এটা পজিটিভলি রিসিভ করছেন। তো মেডিকেল ভিসা, ব্যবসায়িক ভিসা যাতে ওপেন আপ হয়, তো আশা করি এইটা ইন দি কামিং উইকস। দেশে কাটছেই না জ্বালানি তেলের সংকট। রাজধানী সহ সারা দেশের পেট্রোল পাম্পগুলোতে তেল নিতে আসা গাড়ির দীর্ঘ লাইন। এতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে চালকদের। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তেল নিতে পারছেন না অনেকেই। কোথাও আবার তেল না থাকায় বন্ধ করে রাখা হয়েছে পেট্রোল পাম্প। তবে পাম্প মালিকরা বলছেন, চালকরা প্রয়োজনের চেয়ে অতিরিক্ত তেল কেনার কারণে চাহিদা সামাল দেওয়া কষ্ট হচ্ছে। তাই পরিস্থিতি মোকাবেলায় দ্রুত ফুয়েল কার্ড চালু করা দরকার। যদিও ক্ষুব্ধ চালকদের অভিযোগ, সিন্ডিকেটের কারণে দেশে তেলের সংকট হচ্ছে। সাড়ে 5টা থেকে লাইনে দাঁড়িয়ে এ পর্যন্ত আসছে, হয়তো আরো 1 ঘন্টা লাগবে। যার দরকার লাগে তাই হলে, যার দরকার না লাগে তাই তেল নেই। এটা হলো মেন সমস্যা। অফিস আদালত যাইতে হলে বাইক চালাইতে হবে, বাধ্য হয়ে আমার নিতে হবে, যতই পেরেশানি আসে। এখানে 7টার সময় আসছি, এই এখনো পর্যন্ত তেল পাই নাই। তাহলে আমরা যেটা দেখতেছি যে বাইরে থেকে তেল আসতেছে, কিন্তু তেলটা যাচ্ছে কোথায়? ফুয়েল কার্ড সিস্টেম যদি করা যায়, একটা গ্রাহক কতটুকু তেল পাবে, কয়দিন পর পর তেল নিতে পারবে, এটা যদি ইমপ্লিমেন্ট করতে পারে তাহলে কিন্তু অনেকটা শিথিল হয়ে যাবে, কারণ অতিরিক্ত তেল নেওয়ার প্রবণতা থাকবে না। এদিকে চট্টগ্রামের পাম্পগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছে না অনেকে। তবে পাম্প মালিকদের দাবি, মানুষ প্রয়োজনের চেয়ে বেশি তেল কিনছে, বাড়তি চাহিদা সামাল দিতে অপেক্ষা করতে হচ্ছে চালকদের। এদিকে খুলনায় ডিপো থেকে পেট্রোল পাম্পে তেল আসতেই কয়েক ঘন্টার মধ্যে তেল শেষ হয়ে যাচ্ছে। ডিজেল সংকটে ব্যাহত হচ্ছে ফসল আবাদ। ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন, পরিবহন সহ বিভিন্ন সমস্যা নিয়ে নতুন কর্মসূচি গ্রহণ করছে খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা। তেল সংকটে নেত্রকোনার ফিলিং স্টেশনগুলোতে তেল নিতে গভীর রাত থেকে শুরু হচ্ছে দীর্ঘ লাইন। রাজধানীর হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। দেশের বিভিন্ন জেলা থেকে আক্রান্তরা ভর্তি হচ্ছেন মহাখালী ডেডিকেটেড কোভিড হাসপাতালে। স্বজনরা বলছেন, জেলা ও উপজেলায় হামের সুচিকিৎসা না থাকায় বাধ্য হয়ে ঢাকায় আসতে হচ্ছে তাদের। এতে ভোগান্তি ও অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে। হাসান মাহমুদের রিপোর্টে থাকছে বিস্তারিত। ভয়াবহ আকার ধারণ করেছে হাম। শিশু হাসপাতাল ও ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে প্রতিদিনই আসছে শত শত রোগী। হাসপাতালগুলোতে দীর্ঘ হচ্ছে মৃত্যুর সংখ্যা। প্রতিনিয়ত মৃত্যুর সাথে যুদ্ধ করছে শিশুরা। প্রথম জ্বর, ঠান্ডা ছিল, পায়খানা ছিল, এরপরে 3 দিন পরেই যে হামগুলো আজকে 7 দিন ধরে হাম। গাজীপুর থেকে আসছি, আমার বাচ্চার 4-5 দিন ধরে জ্বর ছিল, শরীরে ছোট ছোট দানা দানা গুড়ি গুড়ি উঠছিল। গ্রাম্য ডাক্তার দেখাইছি, পরে বাচ্চার জ্বর সারে না, কাশি, ঠান্ডা, পাতলা পায়খানা, পরে কলেরা হাসপাতাল নিছি, ওইখান থেকে এখানে পাঠাইছি। জেলা উপজেলায় হামের পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে স্বজনদের। অনেক হয়রান হয়েছে স্যার, আর অনেক টেহাও গেছে। অনেক নয় 3-4টা পরীক্ষা করলাম। গায়ে র্যাশ আসছিল, র্যাশ আসার পরে আমরা লক্ষ্মীপুরে ওকে শিশু হসপিটাল নিয়েছিলাম, পরে ওখান থেকে আমাদেরকে ঢাকায় রেফার করছে। দেশে হামের সংক্রমণ বাড়ায় চিকিৎসকরা আক্রান্তদের দ্রুত আইসোলেশনে রাখা এবং দেরি না করে এমবিবিএস ডাক্তারের পরামর্শ নেওয়ার আহ্বান জানান। লোক সমাগম এড়িয়ে চলুন, বাসায় বাচ্চাকে রাখুন, বাচ্চার সাথে অন্য আক্রান্ত বাচ্চাদেরকে আপনারা মিশতে দিবেন না, তাকে আইসোলেট করে রাখুন, এবং রেগুলার ফ্রিকোয়েন্ট হ্যান্ড ওয়াশিং এবং দরকার হলে মাস্ক ব্যবহার করুন। এগুলো হচ্ছে আমাদের আসলে প্রতিরোধের উপায়। এবং অবশ্যই 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 যত সম্ভব হামের টিকা নিন। অর্থাৎ সচেতনতাই আসলে সবচেয়ে বড় সর্বোত্তম মাধ্যম।
আক্রান্ত শিশুর হাম পুরোপুরি সেরে না ওঠা পর্যন্ত সুস্থ ব্যক্তি থেকে আলাদা রাখারও পরামর্শ চিকিৎসকদের। হাসান মাহমুদ, RTV, ঢাকা। এদিকে গত ২৪ ঘন্টায় হাম আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়েছে। হামের উপসর্গ নিয়ে বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন আছেন মোট ১৫০ জন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘন্টায় হামের লক্ষণ নিয়ে আরও ২৮ নতুন শিশু ভর্তি হয়েছে। বর্তমানে ৭৬ শিশু চিকিৎসাধীন রয়েছে। গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ৪২৫ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৩৩৭ শিশু। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২ শিশুর। বরগুনায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে আরও ৩৭ জন। জেলায় বর্তমানে ৩০টিরও বেশি শয্যা প্রস্তুত থাকলেও রোগীর সংখ্যা বাড়তে থাকায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। হাম ও অন্যান্য রোগের শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্তপূর্বক সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ডক্টর নূরজাহান বেগম সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশন দুদকে আবেদন করা হয়েছে। সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব কুমার দাস ও ব্যারিস্টার সানাউল্লাহ নূরের সাগর দুদক চেয়ারম্যান বরাবর এই আবেদন দাখিল করেন। আবেদনে বলা হয়েছে, সম্প্রতি হামের প্রাদুর্ভাবে শতাধিক শিশুর মৃত্যুর বিষয়টি রাষ্ট্রের সচেতন নাগরিক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে উদ্বিগ্ন হয়েই এই আবেদন করা হয়েছে। হামে আক্রান্ত হয়ে একের পর এক শিশু মৃত্যুর ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং স্বাস্থ্য উপদেষ্টা ডক্টর নূরজাহান বেগমের দায় রয়েছে বলে উল্লেখ করা হয় আবেদনে। কাল পহেলা বৈশাখ। বাংলা বর্ষকে বরণ করে নিতে চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই মুহূর্তে চারুকলা অনুষদে রয়েছেন আমাদের সহকর্মী সাদিয়া কানিজ। সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। সাদিয়া, পহেলা বৈশাখ বরণের প্রস্তুতি কেমন দেখছেন এবং সেখানকার সার্বিক কেমন চিত্র দেখতে পাচ্ছেন জানাবেন। তানি, চৈত্রের বিদায় বেলায় এখন চারিদিকে শুধুই বইছে বৈশাখের আগমনী বার্তা। চারুকলা প্রাঙ্গণেও তাই এখন রঙের উৎসব চলছে। শেষ মুহূর্তের আঁকিবুকির কাজগুলো চলছে, একেবারেই যে রঙের কাজগুলো বাকি ছিল আগামীকালকের জন্য প্রস্তুতি, সেই কাজগুলো এখন চলছে আমরা দেখতেই পাচ্ছি। এবং এখানে চারিদিকেই কিন্তু শিল্পীরা যে রং তুলির আঁচড়ে যে মোটিভগুলো তৈরি করেছেন সেগুলোতে শেষ মুহূর্তের যে রং তুলির আঁচড় সেটি দিচ্ছেন। এখানে 5টি মোটিভ তৈরি করা হয়েছে কালকে মঙ্গল শোভাযাত্রার জন্য। লাল মোরগ, হাতি, ঘোড়া আর টেপা পুতুল সহ 5টি মোটিভ এখানে তৈরি করা হয়েছে, যেগুলো কালকের মঙ্গল শোভাযাত্রায় শোভা পাবে। এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে এবার এখানে একতারা প্রস্তুত করা হয়েছে, যেহেতু বিভিন্ন জেলায় বাউলদের উপরে হামলার প্রতিবাদেই কিন্তু এটি তৈরি করা হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি। এবং শিল্পীরা বলছেন যারা এখানে কাজ করছেন তারা শেষ মুহূর্তের কাজ করছেন। এবং যেহেতু পহেলা বৈশাখ সার্বজনীন একটি উৎসব, সবাই এখানে সামিল হবেন, সেই কারণে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা নিয়েও আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। আমরা দেখতে পেয়েছি সকালে রমনা বটমূলের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি পরিদর্শনে এসেছিলেন র্যাবের মহাপরিচালক। তিনি জানিয়েছেন যে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই, তারপরও তারা প্রস্তুত রয়েছেন, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা তারা রুখে দিতে প্রস্তুত রয়েছেন এবং নারী হয়রানি যেন না হয় সেদিকে তারা সর্বোচ্চ খেয়াল রেখেছেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন। এবং যেহেতু আগামীকাল পহেলা বৈশাখ, সবার মনেই কিন্তু রঙের ছড়াছড়ি, সবাই আনন্দেই ভাসছে এবং কাল নতুন বছরকে আরও একটি নতুন সকালকে বরণ করে নিতে চারিদিকে প্রস্তুত। রাজধানী সহ সারা দেশই কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছে এবং আগামীকাল নতুন ভোরের নতুন সূর্যের জন্য সবার অপেক্ষা। তো তানি, চারুকলা প্রাঙ্গণ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সাদিয়া, ধন্যবাদ আপনাকে। পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগ সহ বেশ কয়েকটি অধ্যাদেশ বাতিলের মাধ্যমে সরকার পুরনো বন্দোবস্তের দিকে হাঁটছে বলে অভিযোগ ঐক্যমত্য কমিশনের সদস্য ও আইনজীবীদের একাংশের। তবে ভিন্ন মত সরকারের।
সংসদে বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদিন জানিয়েছেন, নতুন বাংলাদেশের পথে হাঁটছে সরকার। তার মতে পাশ না হওয়া বিলগুলো অধিকতর সংশোধন ও নতুনভাবে উপস্থাপনের সুযোগ আছে। বিস্তারিত জানাচ্ছেন শামীম চৌধুরী। গণভোট, দুর্নীতি দমন কমিশন, গুম প্রতিরোধ সহ ১৩টি অধ্যাদেশের ক্ষেত্রে সংসদে কোনো সিদ্ধান্ত না আসায় এসবের ভবিষ্যৎ অনেকটাই অস্পষ্ট বলে মনে করছে সংসদে বিরোধী দল। অন্তর্বর্তীকালীন সরকারের গুম প্রতিরোধ, পুলিশ কমিশন, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা ও বিচারিক নিয়োগ নিয়ে অধ্যাদেশ রহিতকরণের ফলে কার্যকারিতা হারানোর শঙ্কায় সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো। সংসদে এসব নিয়ে বিরোধিতার মুখে পড়ে সরকারি দল। আমরা তার দায় নিতে চাই না, এই জন্য আমরা এখন সংসদ থেকে ওয়াকআউট করছি। তবে আইনমন্ত্রী জানান, অধিকতর যাচাই বাছাইয়ের জন্য বিলগুলো রহিতকরণ ও হেফাজত করা হয়েছে। 7টি অধ্যাদেশকে আমরা রহিতকরণ ও হেফাজত করে পাশ করেছি। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে আলোচিত অধ্যাদেশগুলো রহিত হওয়ায় সরকারের সংস্কারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলেন বিশেষজ্ঞরা। সরকারি দল রাজনৈতিক বিশ্বাসভঙ্গের পরিচয় দিয়েছে বলে অভিযোগ বিরোধী দলের আইনজীবীর। অধ্যাদেশগুলো তারা সংসদে উত্থাপন করে তারা যেই সকল পরিবর্তন করা দরকার সেই পরিবর্তন করতো। তারা যখন বিলগুলো উত্থাপনই করে না এবং আশ্বাস দিয়ে পার পেয়ে যেতে চায়, তখন মানুষের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়, আস্থার সংকট সৃষ্টি হয়। 133টা অধ্যাদেশের মাধ্যমে প্রচলিত আইন ব্যবস্থায় বেশ কিছু সংস্কার আনা হয়েছিল। সবগুলো সংস্কারকে তারা পুরনো কায়দায় ফিরিয়ে নিয়েছেন। এই জন্য আপাতত আমরা আর বিশ্বাস করতে পারি না। যদি বিশ্বাস করতে হয় তাহলে তাদেরকে বিশ্বাস করাতে হবে আমাদেরকে। তবে অন্তর্বর্তী সরকারের আমলে জারি হওয়া অধিকাংশ অধ্যাদেশ বিলাকারে পাশ হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেক আইনজীবী। বিলাকারে পাশ হওয়ার আগেই বিরোধী দলের সদস্যদের সঙ্গে অধ্যাদেশগুলো নিয়ে বৈঠক হয়েছে বলে জানান সংসদে অধ্যাদেশ সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি। 113টাকে আইনে পরিণত করা হয়েছে। এগুলোর মধ্যেও গুরুত্বপূর্ণ কিছু সংস্কারের বিষয় আছে, আরো গুরুত্বপূর্ণ বিষয় আছে। বিরোধী দলের পক্ষ থেকে এবং আমরা মিলে আমরা এই অধ্যাদেশগুলো পরীক্ষা করেছি। পরীক্ষা নিরীক্ষা করে ওনাদের যে প্রস্তাব সেগুলো যেগুলোর উপরে ওনারা ডিসেন্ট দিয়েছেন, আমরা রিপোর্টের মধ্যে ডিসেন্টের কথা লিখে দিয়েছি। যাচাই বাছাই শেষে শক্তিশালী রূপে আইনে পরিণত হওয়ার সুযোগ রয়েছে বলেও জানান অ্যাডভোকেট জয়নুল আবেদিন। যদি আপনারা এই আইনগুলোকে অধিকতর সংশোধন আকারে আনতে চান, তাহলে পরবর্তীতে আনার স্কোপ আছে। শামীম চৌধুরী, RTV, ঢাকা। এবার মধ্যপ্রাচ্য যুদ্ধ প্রসঙ্গ। ইরান ও যুক্তরাষ্ট্রের বৈঠক ব্যর্থ হওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ। ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরানও। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলছেন, ওয়াশিংটনের সর্বোচ্চবাদ নীতি বারবার লক্ষ্য পরিবর্তনের কারণেই শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে। IRGC বলছে, হরমুজ প্রণালীর কাছে আসা যে কোনো সামরিক জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে দক্ষিণ লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি বোমা হামলা। উত্তেজনার প্রভাবে পড়েছে বিশ্ববাজার। জ্বালানি তেলের দাম ছাড়িয়েছে $100। ইমতিয়াজ আহমেদের রিপোর্টে বিস্তারিত। শনিবার পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত ইরান ও যুক্তরাষ্ট্রের দীর্ঘ প্রতীক্ষিত শান্তি আলোচনা ব্যর্থ হয়। এরপর ওয়াশিংটন ঘোষণা দেয়, আজ থেকে ইরানের সব বন্দরে নৌ চলাচল বন্ধ করে দেবে মার্কিন সামরিক বাহিনী। হরমুজ প্রণালী দিয়ে ইরানি পণ্য প্রবেশ ও বের হওয়া ঠেকানোই এই অবরোধের মূল লক্ষ্য। ওয়াশিংটনের এমন পদক্ষেপের কড়া জবাব দিয়েছে তেহরান। ইরানের রেভলিউশনারি গার্ড IRGC জানিয়েছে, হরমুজ প্রণালীর কাছে কোনো সামরিক জাহাজ আসলে তা যুদ্ধবিরতির লঙ্ঘন বলে গণ্য হবে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় IRGC। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট করে জানিয়েছেন, ওয়াশিংটনের একগুঁয়েমি ও বারবার শর্ত পরিবর্তনের কারণে ভেস্তে গেছে পাকিস্তান বৈঠক। ইরান আলোচনার টেবিলে ফিরে আসবে কিনা এ ব্যাপারে তার কিছুই যায় আসে না, জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ইরান বর্তমানে খুবই নাজুক অবস্থায় আছে এবং আরো বেপরোয়া হয়ে উঠছে। আমার মনে হয় ইরান অত্যন্ত নাজুক পরিস্থিতিতে আছে। আমি মনে করি তারা এখন খুবই মরিয়া। আমাদের মধ্যে প্রায় 21 ঘন্টা ধরে বৈঠক হয়েছে। আমরা পরিস্থিতি অন্য যে কারো চেয়ে ভালো বুঝি, আর ইরানের অবস্থা আসলেই খুব খারাপ। এদিকে লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলের বর্বরোচিত হামলা। সংঘর্ষ হয়েছে হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাদের মধ্যে।
মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীলতার প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। এশিয়ার বাজারে ধস নেমেছে, জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়েছে। জাপান থেকে শুরু করে দক্ষিণ কোরিয়া সবখানেই সূচকের বড় দরপতন লক্ষ্য করা গেছে। ইমতিয়াজ আহমেদ, RTV। বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার হস্তান্তর ও বিক্রয় করা অর্থ নিজ দেশে ফেরত আনার ক্ষেত্রে নিয়ম শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে 100 কোটি টাকা পর্যন্ত ফেরত নিতে আর কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিতে হবে না। ব্যাংকগুলো নিজেরই প্রক্রিয়া মেনে এই অর্থ দেশে পাঠাতে পারবে। আগে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই 10 কোটি টাকা নিতে পারত শেয়ার বাজারে তালিকাভুক্ত নয় এমন সরকারি ও বেসরকারি কোম্পানির ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে। এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে। বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এই উদারীকরণ করা হয়েছে। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।